start about drug design lecture. স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ এটা কিভাবে হচ্ছে গিয়ে কাজ করে আমরা দেখি যে প্রথম চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে চ্যাপ্টার 12 এ আমরা পড়েছিলাম যে আইডেন্টিফাই টার্গেট ডিজিজ, আইডেন্টিফাই ড্রাগ টার্গেট, এস্টাবলিশ টেস্টিং প্রসিডিউরস এন্ড ফাইন্ড এ লিড কম্পাউন্ড। এই একটা টপিকস। তারপর স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ এখান থেকে শুরু হচ্ছে যে এইটার এইমটা কি? এইমটা হচ্ছে আইডেন্টিফাই হুইচ ফাংশনাল গ্রুপস which functional groups groups are important for binding and activity. কোন ফাংশনাল গ্রুপগুলো আসলে অ্যাক্টিভিটির জন্য ইম্পর্টেন্ট এবং এইটা ডিটারমিন করা যায়। দেখা গেছে যে ফাংশনাল গ্রুপগুলোর মধ্যে সাবস্টিটিউয়েন্টস এড করে দেখা হয় যে প্রথমে হচ্ছে যে নরমাল যেই লিড কম্পাউন্ড সেইটার হচ্ছে যে ফাংশনাল গ্রুপগুলো থাকে সেইগুলার অ্যাক্টিভিটি দেখা হয় ফাংশনাল গ্রুপগুলোর অ্যাক্টিভিটি দেখা হয়। এরপর হচ্ছে ওই ফাংশনাল গ্রুপগুলোর মধ্যে একটা করে এগুলাকে হচ্ছে ব্লকার দিয়ে হচ্ছে ব্লক করে অথবা হচ্ছে ফাংশনাল গ্রুপগুলোকে সাবস্টিটিউয়েন্ট দিয়ে প্রতিস্থাপন করে তারপর হচ্ছে গিয়ে দেখা যায় যে দেখতে হয় যে সেই যে মডিফাইড যে লিড কম্পাউন্ড সেটা হচ্ছে অ্যাক্টিভিটি দিচ্ছে কিনা। তখন আসলে বোঝা যায় কোন ফাংশনাল গ্রুপগুলো আসলে অ্যাক্টিভিটির জন্য ইম্পর্টেন্ট এবং কোনগুলো অ্যাক্টিভিটির জন্য ইম্পর্টেন্ট না। এখানে মেথড হচ্ছে যে অল্টার, রিমুভ অর মাস্ক এ ফাংশনাল গ্রুপ। একটা ফাংশনাল গ্রুপকে আমরা অল্টার করে দিতে পারি, রিমুভ করতে পারি অথবা আমরা একটা ব্লকার দিয়ে মাস্ক করে দিতে পারি বা একটা মাস্কিং এজেন্ট দিয়ে মাস্ক করে দিতে পারি। টেস্ট দি অ্যানালগ ফর অ্যাক্টিভিটি। এখন যেই নতুন অ্যানালগ পাওয়া যাবে সেটাকে আবার টেস্ট করে দেখতে হবে যে তার অ্যাক্টিভিটি আগের চেয়ে কমেছে নাকি বেড়েছে। কনক্লুশনস ডিপেন্ড অন দ্য মেথড অফ টেস্টিং। এরপর হচ্ছে আমরা টেস্টিং মেথড হিসেবে ইন ভিট্রো, ইন ভিভো নিতে পারি এবং সেই অনুযায়ী আমরা ফলাফল পাবো। তো ইন ভিট্রো হচ্ছে টেস্ট ফর বাইন্ডিং ইন্টারেকশনস উইথ টার্গেট। ইন ভিট্রোতে জাস্ট হচ্ছে অ্যাফিনিটি চেক করা হয় যেটা বলা হচ্ছে টেস্ট ফর বাইন্ডিং ইন্টারেকশনস উইথ টার্গেট। আর ইন ভিট্রোতে অ্যাফিনিটি উইথ ইফিকেসি দুইটাই দেখা হয় যে টেস্ট ফর টার্গেট বাইন্ডিং ইন্টারেকশনস এন্ড ফার্মাকোকিনেটিক্স। ইফ ইন ভিট্রো অ্যাক্টিভিটি ড্রপস ইট ইমপ্লাইজ গ্রুপ ইজ ইম্পর্টেন্ট ফর বাইন্ডিং। ইন ভিট্রো অ্যাক্টিভিটি যদি ড্রপ খেয়ে যায় তাহলে বুঝতে হবে যে ইম্পর্টেন্ট মানে গ্রুপটা মানে কোন একটা গ্রুপকে যদি আমরা হচ্ছে গিয়ে কোন একটা ফাংশনাল গ্রুপকে যদি আমরা অল্টার করে রিমুভ করি, তারপর হচ্ছে গিয়ে টেস্ট করতে যাই। টেস্ট করে যদি দেখি যে অ্যাক্টিভিটি ড্রপ করছে তাহলে আমরা বুঝবো যে ওই গ্রুপটা হচ্ছে ইম্পর্টেন্ট ছিল ফর বাইন্ডিং। আর ইফ ইন ভিভো অ্যাক্টিভিটি ইজ আনএফেক্টেড, ইন ভিভো অ্যাক্টিভিটি যদি আনএফেক্টেড থাকে তাহলে আমরা বুঝবো যে ইট ইমপ্লাইজ গ্রুপ ইজ নট ইম্পর্টেন্ট। দ্যাট মিনস ওই ফাংশনাল গ্রুপ আসলে থাকলেও যে কথা না থাকলেও সেই একই কথা। এটাই বলা হচ্ছে যে ইফ ইন ভিভো অ্যাক্টিভিটি ইজ আনএফেক্টেড ইট ইমপ্লাইজ গ্রুপ ইজ নট ইম্পর্টেন্ট। এরপরে আসি যে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপের আরো কিছু কথা যে মডিফিকেশনস অ্যানালগের ক্ষেত্রে যে মডিফিকেশনস মে ডিসরাপ্ট বাইন্ডিং বাই ইলেকট্রনিক বা স্টেরিক ইফেক্টস। অনেক ক্ষেত্রে এই মডিফিকেশন যখন আমরা করব মানে চেঞ্জ নিয়ে আসবো ফাংশনাল গ্রুপগুলোর মধ্যে অল্টার করে, রিমুভ করে অথবা মাস্ক করে, তখন হচ্ছে গিয়ে যে বাইন্ডিং এ ডিসরাপশন হতে পারে এবং সেই মেকানিজম গুলো কি হতে পারে ইলেকট্রনিক বা স্টেরিক ইফেক্ট দ্বারা। তারপর easiest analogs to make are those made from the lead compound. Easiest analogs to make are those made from the lead compound. যেগুলো লিড কম্পাউন্ড থেকে তৈরি করা সেগুলো হচ্ছে ইজিয়েস্ট অ্যানালগ এবং পসিবল মডিফিকেশনস মে ডিপেন্ড অন আদার গ্রুপস প্রেজেন্ট। এখানে আমরা মডিফিকেশন করব, এই মডিফিকেশন গুলার ডিপেন্ড করে কিসের উপর? অন আদার গ্রুপস প্রেজেন্ট। তারপরে হচ্ছে সাম অ্যানালগস মে হ্যাভ টু বি মেড বাই এ ফুল সিনথেসিস। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যে লিড কম্পাউন্ড থেকে ভেঙে মানে লিড কম্পাউন্ড থেকে ফাংশনাল গ্রুপগুলো সরিয়ে তারপর হচ্ছে গিয়ে একটা কম্পাউন্ড পাবো, বিষয়টা এরকম না। অনেক ক্ষেত্রে দেখা যায় বিষয়টা এরকম না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদেরকে ফুল সিনথেসিস করে নিয়ে আসতে হবে। এক্সাম্পল হচ্ছে রিপ্লেসিং অ্যান অ্যারোমেটিক রিং উইথ এ সাইক্লোহেক্সেন রিং। যখন একটা অ্যারোমেটিক রিং এর জায়গায় সাইক্লোহেক্সেন রিং আনার চেষ্টা করব তখন আসলে পুরোটাকে আমাকে সিনথেসিস করে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে
allows identification of important groups involved in binding. এখানে ইম্পোর্টেন্ট গ্রুপগুলা এগুলার হচ্ছে বাইন্ডিং এ কোন গ্রুপগুলা ইম্পোর্টেন্ট এগুলো আইডেন্টিফিকেশন লাগবে। তারপর হচ্ছে অ্যালাউস আইডেন্টিফিকেশন অফ দি ফার্মাকোফোর। ফার্মাকোফোর হচ্ছে যে প্রিন্সিপল স্ট্রাকচারের মধ্যে যে প্রিন্সিপল যে জিনিসটা যেটা ছাড়া হচ্ছে গিয়ে স্ট্রাকচারটা কোনোভাবেই হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি দিবে না, যেটা একদমই এসেনশিয়াল সেটাই হচ্ছে ফার্মাকোফোর। একদমই যেটা এসেনশিয়াল টু শো ড্রাগ অ্যাক্টিভিটি সেটাই হচ্ছে ফার্মাকোফোর। এখানে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপের মধ্যে মরফিন আছে। মরফিন থেকে তৈরি করা হয়েছে কোডেইন। তো এখানে মরফিনের এই পাশে ছিল হাইড্রোক্সিল গ্রুপ, এই পাশে ছিল হাইড্রোক্সিল গ্রুপ। তো হাইড্রোক্সিল গ্রুপটাকে প্রতিস্থাপিত করে যদি হাইড্রোক্সিল গ্রুপের হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে যদি এখানে মিথাইল গ্রুপ দেওয়া হয়, অর্থাৎ একটা মিথাইল গ্রুপ দেওয়া হয়, তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কোডেইন হয়ে যায় এবং এই কোডেইনটা মরফিনের তুলনায় কি অনেক বেশি মাইল্ড এবং সেজন্যই বলেছে অ্যাক্টিভিটি ড্রপ করেছে। তারপর মরফিনের থেকে আবার যখন আমরা 6 অক্সি মরফিন তৈরি করব তখন অ্যাক্টিভিটি আনএফেক্টেড থাকে। তার মানে 6 পজিশনের যে হাইড্রোক্সিল গ্রুপ সেখানে যদি আমরা অক্সিজেন এডেড অবস্থায় থাকে এবং সেখানে হাইড্রোক্সিলের জায়গায় হচ্ছে অক্সিজেন এবং সেটাকে বলা হচ্ছে 6 অক্সোমরফিন। এইটার হচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছে আনএফেক্টেড থাকে। তাইলে বলা যায় এখানে ১ম ক্ষেত্রে যেখানে হচ্ছে মরফিন থেকে কোডেইন হয়েছিল এবং অ্যাক্টিভিটি ড্রপ করেছিল, তার মানে এই মরফিনের যেই উপরে থাকা যেই হাইড্রোক্সিল গ্রুপটা সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ হিসেবে অ্যাক্টিভিটির জন্য ইম্পোর্টেন্ট ছিল। এইটাকে সরায় দেওয়ার ফলে মানে এই হাইড্রোক্সিল গ্রুপটাকে যখন অর্থোমিথাইলে নিয়ে যাওয়া হলো তখন হচ্ছে অ্যাক্টিভিটি ড্রপ করেছে। আর মরফিনটা হইতেছে গিয়ে যে 6 অক্সিমরফিন হইছে তখন হচ্ছে গিয়ে ৬ নম্বর পজিশনে যে চেঞ্জটা হইছে এই চেঞ্জটার ফলে আসলে ম মরফিনের অ্যাক্টিভিটি আসলে কোনো পরিবর্তন হয়নি, বাড়েওনি, কমেওনি। এই কারণে বলা হচ্ছে অ্যাক্টিভিটি আনএফেক্টেড। তার মানে এইখানে নিচে থাকা যে হাইড্রোক্সিল গ্রুপটা মরফিনের এইটা আসলে ফাংশনাল গ্রুপ হিসেবে মরফিনের অ্যাক্টিভিটি প্রদানের জন্য ইম্পোর্টেন্ট না। তারপর আসি যে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপের আরেকটা এক্সাম্পল যে ইম্পোর্টেন্ট গ্রুপস ফর অ্যাক্টিভিটি। এখানে এটা বোঝা গেল যে এখানে ইম্পোর্টেন্ট গ্রুপস হচ্ছে N-মিথাইল আর হচ্ছে উপরের দিকে থাকা যে হাইড্রোক্সিল গ্রুপটা। তারপরে হচ্ছে এখানে ড্রাগালট অ্যান্ড দি ড্রাগন। এখানে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ এর ক্ষেত্রে এখানে দেখানো হয়েছে যে একটা কাহিনীর মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে। ড্রাগালট গোস আ গ স্যার ড্রাগালট গোস ইনটু অ্যাকশন। আ আর হচ্ছে এখানে হচ্ছে গিয়ে জঙ্গলের ভিতরে একটা হচ্ছে গিয়ে ছিল। কি বলে? ড্রাগন টাইপের একটা প্রাণী ছিল এবং দৈত্যের মতো এবং এই জিনিসটাকে মারার জন্য হচ্ছে স্যার ড্রাগালট হচ্ছে যাচ্ছে। তো স্যার ড্রাগালটের হাতে হচ্ছে ২ টা হচ্ছে অস্ত্র ছিল। তো এই ছবিতে দেখা যাচ্ছে স্যার ড্রাগনলট যখন ভিতরে গেছে তখন হচ্ছে গিয়ে সে প্রচন্ড তাণ্ডব এবং সে আসলে ২ টা অস্ত্রের মধ্যে কোনটাই আসলে ইউজ করতে পারতেছে না এবং ২ টাই হচ্ছে গিয়ে আ সে ছুঁড়ে ফেলে দিচ্ছে। মানে ছু প্রচন্ড একটা ঝড় শুরু হয়ে গেছে। যার ফলে তার হাত থেকে সেই অস্ত্রগুলো ছুটে বিভিন্ন দিকে চলে যাচ্ছে এবং একটা প্রচন্ড ঝড়ো অবস্থা। আ এরপরে হচ্ছে গিয়ে তিনি কিন্তু এই অবস্থায় মানে এই ব্যাটল অবস্থায় তিনি কিন্তু সফল হওয়ার পথে নাই। তাহলে তিনি কি করছেন? তিনি হচ্ছে একটা স্ট্র্যাটেজি করেছেন যে তিনি আবার চলে আসছেন জঙ্গল থেকে। এসে হচ্ছে গিয়ে অ্যা উনার ওয়াইফ এর সাথে পরামর্শ করে যে "টুক ইউর আ টাইম ডিডন্ট ইউ, টুক ইউর টাইম ডিডন্ট ইউ?" তার ওয়াইফ বলতেছে যে, "তোমার হাতে যেই ২ টা অস্ত্র, সেই ২ টা অস্ত্র থেকে ১ টা নিয়ে যাও। ১ টা নিয়ে আগে গিয়ে দেখো ওটা দিয়ে কাজ হয় কিনা। অ্যা গো অন গো অন টেক্সাস ওয়ান্স ইজি।" তো ২ হাতে ২ অস্ত্র থাকাচ্ছে ১ হাতে একটা অস্ত্র নিলে সেই অস্ত্রটাই বেশি মানে বল প্রয়োগ করে সেই অস্ত্রটা দিয়েই আরকি যুদ্ধটা করা যাবে। তো সেই একটা অস্ত্র দিয়ে তাকে পাঠাইছে ১ম এ। এখানে বলা হচ্ছে how did he do that? এখানে সে একটা অস্ত্র দিয়ে দেখো যে তাকে আসলে কিছু করতে পারো কিনা, মারতে পারো কিনা। তারপর হচ্ছে এইটা না হইলে আরেকটা অস্ত্র নিয়ে যাও। এই ব্যাপারটা। এটা হচ্ছে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ এর মধ্যেও আমাদের সেই জিনিসটা দেখতে হবে যে কোন জিনিসটা কোন ফাংশনাল গ্রুপটা আসলে অ্যাক্টিভিটির জন্য ইম্পোর্টেন্ট এবং আ কোনটা ইম্পোর্টেন্ট না এইটা হচ্ছে একটা করে চেক করে দেখা হচ্ছে। সেটা আমরা একটু দেখি যে অ্যালকোহলের ক্ষেত্রে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপটা কিভাবে হচ্ছে যে এখানে আ ফার্স্ট হচ্ছে পসিবল বাইন্ডিং ইন্টারেকশন গুলা দেখানো হচ্ছে। যে এখানে বাইন্ডিং সাইট
তারপর হচ্ছে গিয়ে ড্রাগ। তো ড্রাগের সাথে হচ্ছে যুক্ত অবস্থায় আছে হচ্ছে হাইড্রোক্সিল ফাংশনাল গ্রুপ OH। আর উম বাইন্ডিং সাইটের মধ্যে একটা হচ্ছে গিয়ে ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, ইলেকট্রোনেগেটিভ হচ্ছে একটা অ্যাটম যুক্ত আছে। এখানে ইলেকট্রোনেগেটিভ যেই অ্যাটমটা সেইটা হচ্ছে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর। আর হাইড্রোক্সিল ড্রাগের সাথে সংযুক্ত হাইড্রোক্সিল গ্রুপের যেই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ডোনর। কাজেই হাইড্রোজেন বন্ড ডোনর পাইলাম এবং এই ডোনরের ইলেকট্রনটাকে এই ডোনরকে অ্যাকসেপ্ট করবে এই ডোনর, হাইড্রোজেন বন্ড ডোনর সেই ইলেকট্রনটা দান করবে। এবং এই ইলেকট্রনটা নিবে হচ্ছে গিয়ে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টরে। সে হচ্ছে অ্যাকসেপ্টর। তাহলে এখানে ইন্টারেকশন হইছে। আ এখানে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হিসেবে আছে হচ্ছে গিয়ে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নাইট্রোজেন অথবা অক্সিজেন। এভাবে বাইন্ডিং সাইটে বাইন্ডিং হইলো। দ্যাট মিনস হচ্ছে এখানে হাইড্রোজেন বন্ডিং হইলো। তারপরে এখানে দেখা যাচ্ছে যে এই যে অ্যালকোহলটা মানে ড্রাগের সাথে সংযুক্ত যেই OH ফাংশনাল গ্রুপ মানে অ্যালকোহলটা। এই অ্যালকোহলটাকে আমরা যদি রিঅ্যাকশন করি মিথাইল আয়োডাইড দিয়ে, মিথাইল আয়োডাইড দিয়ে রিঅ্যাকশন করলে আমরা পাবো হচ্ছে ইথার। আর অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে যদি আমরা হচ্ছে গিয়ে অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে আমরা ইয়ে করি ইন্টারেকশন করাই অ্যালকোহলকে, তাহলে আমরা পাবো এস্টার। আচ্ছা, মিথাইল আয়োডাইড দিয়ে ফেনলকে ইন্টারেকশন করালে আমরা পাবো হচ্ছে গিয়ে ইথার। আর অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে ইন্টারেকশন করালে পাবো হচ্ছে এস্টার। তারপর হচ্ছে CH3SO2Cl, মিথাইল সালফোক্লোরাইল। এটার সাথে ইন্টারেকশন করলে আমরা ইন্টারেকশন করায় একটা কম্পাউন্ড পাবো। সেইটাকে আমরা হচ্ছে আবার রিডিউস করে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডিউস করে আমরা হচ্ছে অ্যালকেন পাবো। পসিবল ইন্টারেকশন গুলা দেখানো হলো। এরপর হচ্ছে এইখানে দেখানো হচ্ছে যে এইবার হচ্ছে আমরা চেক করছি যে ইথার অ্যানালগ যেটা আমরা যে ইথার অ্যানালগ তৈরি করলাম, এই ইথার অ্যানালগটা হচ্ছে গিয়ে বাইন্ডিং সাইটের সাথে কোনো ইন্টারেকশন দেখাচ্ছে কিনা। কারণ বাইন্ডিং সাইটে আছে হচ্ছে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর। আর ইথার অ্যানালগের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ড ডোনরটা আর নাই। কারণ হাইড্রোজেন এখানে হচ্ছে সাবস্টিটিউটেড হইছে বাই হচ্ছে মিথাইল। তাহলে এখানে ১ম চিত্রে আমরা যেমন দেখছিলাম যে ড্রাগের মধ্যে যখন হাইড্রোক্সিল গ্রুপ ছিল, সেই হাইড্রোক্সিল গ্রুপের মধ্যে হাইড্রোজেন বন্ড ডোনর ছিল। হাইড্রোজেন বন্ড ডোনরের সাথে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর, বাইন্ডিং সাইটের যে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর এদের ইন্টারেকশন হয়েছে, যেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিংটা কমপ্লিটেড হইছে। কিন্তু এইখানে হচ্ছে গিয়ে বাইন্ডিং সাইটের মধ্যে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর আছে কিন্তু হাইড্রোজেন বন্ড ডোনর হচ্ছে গিয়ে ইথার অ্যানালগের মধ্যে নাই। সেইটা হচ্ছে গিয়ে মিথাইল গ্রুপ আছে এখানে, কিন্তু এখানে হাইড্রোক্সিল গ্রুপ নাই। কাজেই এখানে নো ইন্টারেকশন অ্যাজ হাইড্রোজেন বন্ড ডোনর, কাজেই এটা ইন্টারেকশন করবে না। তাহলে ইন্টারেকশন করবে না, এই না করার অন্যতম কারণ হচ্ছে এখানে স্টেরিক শিল্ড আছে। স্টেরিক শিল্ড হচ্ছে মিথাইল গ্রুপটা হচ্ছে একটা স্টেরিক শিল্ড। আচ্ছা, ১ম চিত্রে তো ইন্টারেকশন করবে না, কিন্তু ২য় চিত্রে হচ্ছে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর যেটা ছিল সেইটার অ্যাকসেপ্টর হিসেবে কাজ করতেছে না। কারণ সে নিজেই এখন কি একটা উম সে নিজেই হচ্ছে একটা হাইড্রোজেনের সাথে বন্ডের অবস্থায় আছে। বাইন্ডিং সাইটে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা একটা হাইড্রোজেনের সাথে বাইন্ড করে আছে। এমত অবস্থায় সে নিজে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হিসেবে রোল প্লে করছে না। আ আর এই হাইড্রোজেন অক্সিজেনের সাথেও ইন্টারেকশন করতে পারতেছে না। মানে ইথার অ্যানালগের অক্সিজেনের সাথে ইন্টারেকশন করতে পারতেছে না। কারণ এইখানে এই মিথাইলটা হচ্ছে একটা স্টেরিক শিল্ড হিসেবে কাজ করছে। কাজেই ২য় চিত্রে হচ্ছে ইথার অ্যানালগটা স্টেরিক শিল্ড দিচ্ছে মিথাইল দিয়ে। কাজেই সেখানে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ড ডোনরের সাথে বাইন্ডিং সাইটে যে হাইড্রোজেন বন্ড
অ্যাকসেপ্টর, তার আসলে অ্যাকসেপ্টর হিসেবে রোল প্লে করার কোনো সুযোগ নাই। তারপরে আসি যে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ অন 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যামিনস। এখানে অ্যামিন গুলা হচ্ছে গিয়ে পোলার। কাজেই অ্যামিন গুলা হচ্ছে তাদের ডিগ্রি, মানে তাদের যে অ্যালকাইল গ্রুপগুলা, এই গ্রুপগুলোর ডিগ্রি অনুযায়ী তাদের পোলারিটির মাত্রা নির্ধারণ হবে এবং এইভাবে তারা ইন্টারঅ্যাকশন দিবে। তো পসিবল বাইন্ডিং ইন্টারঅ্যাকশনস ইফ অ্যামাইন ইজ আয়োনাইজড। প্রথম চিত্র হচ্ছে দেখাচ্ছে যে আয়নিক বন্ডিং হইছে কিভাবে, যে ড্রাগটার মধ্যে NH2R আছে, তার মানে ড্রাগটার মধ্যে একটা অ্যালকাইল গ্রুপ আছে, তার মানে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। তো 1 ডিগ্রি অ্যামিনের সাথে কার্বন ডাইঅক্সাইড মানে কার্বনিল গ্রুপ, এটা যে ইন্টারঅ্যাকশন হইছে, হ্যাঁ? কার্বনিল গ্রুপে ইন্টারঅ্যাকশন হইছে, ইন্টারঅ্যাকশন হয়ে কার্বনিল গ্রুপটা এখানে নেগেটিভ আর অ্যামিনটা হচ্ছে এখানে পজিটিভ, এবং এইখানে নেগেটিভ পজিটিভে আয়নিক ইন্টারঅ্যাকশন বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন হইছে। আর হাইড্রোজেন বন্ডিং এখানে হইছে কিভাবে, যে নিচের চিত্রে দেখা যাচ্ছে যেখানে R3NH, এখানে আর আহ, R2NH, এখানে যে R2NH আছে ড্রাগের সাথে যুক্ত, এই অ্যামিনটা, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন হচ্ছে 2 ডিগ্রি অ্যামিনের সাথে সংযুক্ত হাইড্রোজেনটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ডোনর হিসেবে কাজ করছে। আর বাইন্ডিং সাইটে থাকা যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নাইট্রোজেন অথবা অক্সিজেন, সেটা হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হিসেবে কাজ করছে এবং এখানে হাইড্রোজেন বন্ড ফরমেশন হয়েছে। তো R3NH act as a strong hydrogen bond donor. এরপর হচ্ছে যে দেখানো হয়েছে যে পসিবল বাইন্ডিং ইন্টারঅ্যাকশনস ফর ফ্রি বেজ। ফ্রি বেজ যেগুলা, তারাও কি বাইন্ডিং মানে হাইড্রোজেন বন্ডিং দেখাচ্ছে। যেমন ড্রাগের ড্রাগের সাথে যে NRH, তার মানে এটা একটা কি ফ্রি বেজ। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনস এর RNH2, RNH, RNHR, এখানে RNHR, এটার সাথে যখন হাইড্রোজেনটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ডোনর, আর বাইন্ডিং সাইটের যেই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সেটা তো হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর, কাজে ইন্টারঅ্যাকশন হচ্ছে। আর NH আর আর আরেকটা আর দুই আর RNH2, এখানে নাইট্রোজেনের সাথে যদি ড্রাগে থাকা নাইট্রোজেনের সাথে, আচ্ছা ড্রাগে থাকা হাইড্রোজেন যেটা, এইটার সাথে যখন বাইন্ডিং সাইটের ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইন্টারঅ্যাকশন করছে, তখন ড্রাগে থাকা হাইড্রোজেনটা ছিল হাইড্রোজেন বন্ড ডোনর আর অ্যাকসেপ্টর ছিল হচ্ছে বাইন্ডিং সাইটের ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। আর এইখানে হচ্ছে তার উল্টা, এখানে হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে সংযুক্ত হাইড্রোজেনটা এখানে হাইড্রোজেন বন্ড ডোনর হিসেবে কাজ করছে। আর যেটা হচ্ছে বাইন্ডিং সাইটে আছে, আর হচ্ছে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর আছে হচ্ছে গিয়ে ড্রাগের সাথে, সেইটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নাইট্রোজেন। তাহলে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম গুলা নাইট্রোজেন বা অক্সিজেন এগুলো সবসময় হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে আর ডোনেট করে সবসময় হচ্ছে গিয়ে হাইড্রোজেন যেখানে থাকে সেই হাইড্রোজেনটা ডোনর হিসেবে কাজ করে, হাইড্রোজেন বন্ডের ডোনর হিসেবে কাজ করে হাইড্রোজেন নিজেই। এখন 3 ডিগ্রি অ্যামিনস আর অনলি অ্যাভেলেবল টু অ্যাক্ট অ্যাজ HBS, হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর। মানে 3 ডিগ্রি অ্যামাইন যেটা আছে, এই 3 ডিগ্রি অ্যামাইনটা অলওয়েজ হচ্ছে গিয়ে হাইড্রোজেন বন্ডের অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে, কারণ সে কখনো হাইড্রোজেন বন্ড ডোনর হিসেবে কাজ করতে পারে না, কারণ তার তো হাইড্রোজেনই নাই। এইবার আসি যে অ্যানালগস অফ 1 ডিগ্রি অ্যান্ড 2 ডিগ্রি অ্যামিন। তো 1 ডিগ্রি অ্যামিন যেটা RNH2, এইটাকে এসিটাইল ক্লোরাইড দিয়ে ইন্টারেকশন করালে আহ, যেটা পাওয়া গেল, আর 2 ডিগ্রি অ্যামাইনকেও ইন্টারেকশন করে যেটা পাওয়া গেল আসলে ইফেক্ট অন বাইন্ডিং। তো অ্যামাইড অ্যানালগ গুলা পাওয়া গেছে, এই অ্যামাইড অ্যানালগ গুলার সাথে আসলে কার্বনিল গ্রুপের হচ্ছে এখানে কোনো বাইন্ডিং সাইটের কার্বনিল গ্রুপের সাথে কোনো ইন্টারেকশন নাই। অ্যামাইড গ্রুপের সাথে অ্যামিনের সাথে ইন্টারেকশন আছে, কারণ অ্যামিন পোলার, কিন্তু অ্যামাইড গ্রুপের আর সেই পোলারিটিটা নাই। যে অ্যামাইড গ্রুপ হচ্ছে আহ, সেই অ্যামাইড গ্রুপ কিন্তু চার্জড
পার্টিকেল না, চার্জড মলিকুল না, কাজে এর সাথে ইন্টারেকশন হচ্ছে না। 1 degree and 2 degree amines are converted to the 3 degree and 2 degree 1 degree and 2 degree amines are converted to 2 degree and 3 degree amides। তো 1 degree যেটা অ্যামিন ছিল সেই অ্যামিন কনভার্টেড হয়েছে হচ্ছে গিয়ে 2 degree অ্যামাইড। আর হচ্ছে যে 2 degree অ্যামাইনটা কনভার্টেড হয়েছে 3 degree amides। Amides cannot ionize and so ionic bonding is not possible। অ্যামাইড আসলে আয়োনাইজ হয়ও না, মানে চার্জড পার্টিকেল হয় না, সো এখানে আয়নিক বন্ডিং হতে পারে না। একটা অ্যামাইড নাইট্রোজেন হচ্ছে সেটা হচ্ছে পুওর হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর। নাইট্রোজেন তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম এবং সে তো হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর। সো দিস এলিমিনেটস Hba ইন্টারেকশনস। যেহেতু সে পুওর Hba, এজন্য সে Hba ইন্টারেকশনটা আসলে সেভাবে করে না। স্টেরিক ইফেক্ট অফ অ্যাসাইল গ্রুপ, এখানে যে অ্যাসাইল গ্রুপ থাকে সে একটা স্টেরিক বাধা দেয়, সেক্ষেত্রেও হচ্ছে গিয়ে ইজ লাইকলি টু হিন্ডার NH, সে NH কে হিন্ডার করে অ্যাক্ট অ্যাজ এ HBD, যেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামাইড হয়ে যায়। 2 ডিগ্রি অ্যামাইড যেটা, এই 2 ডিগ্রি অ্যামাইড হচ্ছে এখানে NH হচ্ছে কি করে অ্যাক্টিং হিন্ডার NH অ্যাক্টিং অ্যাজ এ HBD। এই HBD টা এখানে রোল প্লে করতে পারে না। ওকে। তারপর হচ্ছে অ্যানালগস অফ 3 ডিগ্রি অ্যামাইন্স কন্টেইনিং এ মিথাইল কনস্টিটিউয়েন্ট। তো 3 ডিগ্রি অ্যামাইন্স যেটা, এই 3 ডিগ্রি অ্যামাইন এইটা হচ্ছে ডিমিথাইলেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে 2 ডিগ্রি অ্যামাইন হলো। 2 ডিগ্রি অ্যামাইন হয়ে আবার হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে ইন্টারেকশন করে 3 ডিগ্রি অ্যামাইড হলো। তাহলে 2 ডিগ্রি অ্যামাইনকে কি করা যায়? 3 ডিগ্রি অ্যামাইডে কনভার্ট করা যায়। 3 ডিগ্রি অ্যামাইডে কনভার্ট করা যায়। এইবার আসি যে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ অন কোয়াটার্নারি অ্যামোনিয়াম সল্টস R4 and প্লাস। এখানে পসিবল বাইন্ডিং ইন্টারেকশন হচ্ছে যে ড্রাগের সাথে যদি NR3, দ্যাট মিনস NR3 টা পজিটিভ যেই পজিটিভ যে ফাংশনাল গ্রুপ NR3 সেটা যখন থাকে, কার্বনের সাথে ইন্টারেকশন হয়, পজিটিভ নেগেটিভ ইন্টারেকশন হচ্ছে আয়নিক বন্ডিং। আর আরেকটা জায়গায় দেখা যাচ্ছে যে বাইন্ডিং সাইটে থাকা যে হাইড্রোফোবিক যে মলিকুল গুলা বা রিং গুলা আছে, এই রিং গুলার সাথে NR3 এর একটা ইন্টারেকশন হয়, যেটাকে বলা হচ্ছে আয়ন ইনডিউসড ডাইপোল ইন্টারেকশন। সেখানে আয়ন হচ্ছে NR3, এটা হচ্ছে একটা পজিটিভ আয়ন NR3, এবং এইটার সাথে যখন এই ডাইপোল ইন্টারেকশন হচ্ছে, ডাইপোল গুলার ইন্টারেকশন হচ্ছে, তখন হচ্ছে আয়ন ইনডিউসড ডাইপোল ইন্টারেকশনস। ফুল সিনথেসিস অফ 1 ডিগ্রি টু 3 ডিগ্রি অ্যামাইন্স এন্ড অ্যামিডস, এগুলো হচ্ছে অ্যানালগস। ফুল সিনথেসিস অফ 1 ডিগ্রি and 3 ডিগ্রি অ্যামিনস এন্ড অ্যামাইডস। এইবার আসি যে এখানে দেখাচ্ছে যে কিটোন পসিবল বাইন্ডিং ইন্টারেকশন মধ্যে এখানে দেখাচ্ছে, ফার্স্টে দেখাচ্ছে হচ্ছে বাইন্ডিং সাইট। তো ড্রাগ হচ্ছে গিয়ে বাইন্ড করে তার বাইন্ডিং সাইটের হাইড্রোজেন বন্ড ডোনরের সাথে, বাইন্ডিং সাইট হাইড্রোজেন বন্ড ডোনর আছে, তার ড্রাগের সাথে আছে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর, ফলে এখানে হাইড্রোজেন বন্ড গঠিত হলো। ডাইপোল ডাইপোল ইন্টারেকশন কি, যে ড্রাগের সাথে এখানে অক্সিজেন, মানে ড্রাগের সাথে সংযুক্ত অক্সিজেন তার নিচে একটা ইন্টারেকশন, এবং এই অক্সিজেনের সাথে ড্রাগের একটা ইন্টারেকশন হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারেকশন। এনালগ হচ্ছে গিয়ে কি দেখাইছে যে কিটোন হচ্ছে প্ল্যানার sp2 কার্বন সেন্টার আছে এখানে। এই কিটোনটা রিডাকশনের ফলে হচ্ছে কি এটা 2 ডিগ্রি অ্যালকোহলে কনভার্ট হইছে টেট্রাহেড্রাল sp3 কার্বন সেন্টার। তারপর হচ্ছে যে চেঞ্জ ইন স্টেরিওকেমিস্ট্রি, প্ল্যানার টু টেট্রাহেড্রাল, প্ল্যানার থেকে টেট্রাহেড্রাল করলে স্টেরিওকেমিস্ট্রি চেঞ্জ হয়, মে মুভ অক্সিজেন আউট অফ রেঞ্জ, এখানে অক্সিজেনকে আউট অফ রেঞ্জের বাইরে নিয়ে যায়, ফলে হচ্ছে তার stereochemistry changes. If still active, further reactions can be carried out on alcohol to establish importance of oxygen। এখানে যদি এরকম stereochemistry চেঞ্জ করার পরেও যদি হচ্ছে অ্যাক্টিভিটি দেয়, তাহলে ফার্দার রিঅ্যাকশন ক্যারি করতে হবে অন অ্যালকোহল টু এস্টাবলিশ ইম্পর্টেন্স অফ অক্সিজেন, অক্সিজেনের ইম্পর্টেন্স এস্টাবলিশ করতে
পসিবল বাইন্ডিং ইন্টারেকশন কিভাবে হচ্ছে? যে হাইড্রোজেন বন্ডিং অ্যাজ হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর বাই either অক্সিজেন। তো এখানে হচ্ছে RCOO যেটা হচ্ছে একটা এস্টার। এই এস্টারকে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করা হচ্ছে তখন কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল তৈরি হয়েছে। আর লিথিয়াম অ্যালুমিনো হাইড্রেট দিয়ে যখন রিডিউসড করা হচ্ছে তখন হচ্ছে প্রাইমারি অ্যালকোহল পাওয়া গেছে। এখন হাইড্রোলাইসিস যখন করা হয়েছে, হাইড্রোলাইসিসটা spills molecule and may lead to a loss of activity due to loss of other functional groups only suitable for simple esters. Hydrolysis leads to a dramatic increase in polarity which may influence ability of analog to reach target if in vivo tests are used. Reduction to alcohol removes carbonyl group and can establish importance of the carbonyl oxygen, but reaction can be difficult to do if other labile functional groups are present.